হ্যাঁ, এখন শুরু হয়েছে। হ্যাঁ স্যার, শুরু হয়েছে। হুম। হ্যাঁ, আজকে আমাদের টপিকস হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরা এই করোনা ভাইরাসের কারণে আমাদেরকে যে মাল্টিমিডিয়ার যে সুযোগ সুবিধা আছে সেটা আমরা ব্যবহার করতে পারতেছি না। আজকে যে অনলাইনে যে ক্লাস আছে তার কিছু অসুবিধা আছে। অসুবিধা হলে আমরা তোমরা ফেস টু ফেস তোমাদের কন্ট্যাক্ট করতে পারতেছি না এবং তোমাদের সাথে সরাসরি আলাপ করতে পারতেছি না। এই জন্য একতরফা হচ্ছে লেকচারটা। সে যাই হোক, আমাদেরকে এখন আজকের টপিকস হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ইতিপূর্বে আমি তোমাদেরকে সম্ভবত কিডনি ডিজিজের উপর কিছু আলাপ আলোচনা করেছিলাম ওয়ার্ডে। তো আজকে একটু কনসিয়াস ওয়েতে তোমাদেরকে বলবো। প্রথমে আমি তোমাদেরকে একটা স্লাইড দেখাচ্ছি। সজীব, একটু পিছনেরটা আমি কীভাবে আনবো? পিছনের দিকটা, পিছনের ছবিটা, এটা। হ্যাঁ, আবার চাপ করছে না? তোমরা এখানে একটা কিডনির ছবি দেখতে পাচ্ছ। কিডনির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে এটার মধ্যে আছে সেটা হলো একটা আউটার কর্টেক্স আর ইনার মেডুলা। আর এখানে আছে কিডনির ভাস্কুলেচার আছে, রেনাল আর্টারি আছে, রেনাল ভেইন আছে, আর পাশে আছে একটা ইউরেটার। এখন তার একটা স্ট্রাকচার আমরা দেখি। স্ট্রাকচারের মধ্যে আছে এটা হলো আমরা বলি যে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচার অফ দি ইউনিট অফ দি কিডনি ইজ দ্য নেফ্রন। নেফ্রনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এটা কোথায়? নেফ্রনের মধ্যে তোমরা দেখো এখানের মধ্যে আছে সেটা হলো এফারেন্ট আর্টারিয়াল, ইফারেন্ট আর্টারিয়াল, মাঝখানে আছে কতগুলি গ্লোমারুলাস। গ্লোমারুলাসের মাঝখানে পরে এদিক দিয়ে দেখা যাচ্ছে যে বোমেন্স ক্যাপসুল। এখানে আছে কতগুলি বোমেন্স মেসেঞ্জিয়াল ইপিথেলিয়াম। এই মেসেঞ্জিয়াল ইপিথেলিয়াম যখন কিডনিতে কখনো ইনফ্লামেশন হয়, ফার্স্ট যেটা এফেক্টেড হয় সেটা হলো গ্লোমারুলাস। গ্লোমারুলাস এফেক্টেড যখন হয় তখন সেখানে একটা ইনফ্লামেটরি প্রসেস যাচ্ছে এবং ইনফ্লামেটরি প্রসেসটা যখন দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে তখন দেখা যাচ্ছে এখানে রেনাল স্ক্যারিং হয়। অ্যান্ড ইট ইজ দ্য মেইন মেকানিজম অফ দি কিডনি। কিডনির আমরা জানি যে কিছু ফাংশন আছে। এটার মধ্যে আছে সেটা হলো যে আমরা জানি যে কিডনির যে ফাংশনগুলি আছে সেটার মধ্যে একটা আছে মেইন ফাংশন হচ্ছে এক্সক্রিটরি ফাংশন। এছাড়াও আছে সেটা হলো যে মেনটেন দ্য ভলিউম অফ দি ব্লাড or volume of the fluid in the body, and also that maintains the electrolyte, maintains the acid base balance, and maintains the blood pressure, and also the excretory function, and also some other function like endocrine function. যখন পেশেন্টের কোনো ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে তখন তার সমস্ত ফাংশনগুলি ডিটোরিয়েট হচ্ছে। এখন ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা কি বুঝি? তার ডেফিনেশনটা হচ্ছে chronic kidney disease refer to an irreversible deterioration in renal function that usually develops over a period of years. Initially, it manifests only as a biochemical abnormality, but eventually loss of excretory, metabolic, endocrine function of the kidney gives rise to the clinical symptoms of renal failure. Collectively, it is known as uremia. তাহলে আমরা যখন দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের যখন জিএফআর আস্তে আস্তে যখন তার কমতে থাকে এবং একটা পর্যায়ে আসে যখন ইট ইজ লেস দেন 30 ml পার মিনিট যদি হয় জিএফআর, তখন দেখা যাচ্ছে আমরা তার কতগুলি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখতে পাই। আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজটা ইট টেক্স মোর দ্যান 6 months অর সামটাইমস ইয়ার্স টুগেদার। এই জন্য কতগুলি ক্রনিক প্রসেস যেগুলি আছে সেগুলি সাধারণত এই ক্রনিক কিডনি ডিজিজ করে। কমন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ, ফার্স্ট ওয়ান ইজ দ্য ডায়াবেটিস মেলিটাস। ইট টেক্স অ্যাবাউট 20 to 40% অ্যান্ড লার্জ রেশিয়াল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিফারেন্স। অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত কান্ট্রিতে ডায়াবেটিস মেলিটাসটা একটু কম সেখানে একটু কম হয়, কিন্তু ওভারঅল all over the country it remains about 20 to 40%. Second is the interstitial renal disease. It takes about 20 to 30%. Glomerular disease 10 to 20%. Second is the hypertension. Next is the hypertension,
about 25 to 20%. And some systemic inflammatory disease like SLE, vasculitis, then renovascular disease, mostly atheromatous renovascular disease, some congenital disease such as polycystic kidney disease, and some idiopathic case, it is about the 5 to 20%. Now the clinical manifestation of the chronic kidney disease. Chronic kidney disease যেটা সেটা অনেক সময় দেখা যায় it remains the asymptomatic. আমরা জানি যখন GFR 30 ml পার মিনিটের কমে আসে তখন দেখা যাচ্ছে তার রেনাল ম্যানিফেস্টেশনটা দেখা যাচ্ছে, তার আগে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যাচ্ছে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে। And high urea and creatinine may be found in routine investigation. Sometimes there may be hypertension, anemia, proteinuria on routine urine examination. যখন আমরা কোনো কারণে এটাকে এক্সামিনেশন করি, রুটিন এক্সামিনেশন করি, তখন দেখা যায় সেরাম ইউরিয়া এবং ক্রিয়েটিনটা একটু বাড়তি থাকে, পেশেন্ট মে ডেভেলপ দ্য প্রোটিনুরিয়া এবং দেখা যাচ্ছে পেশেন্টের হাইপারটেনশন অথবা এনিমিয়া থাকে, তখন আমরা সাসপেক্ট করি ইট মে বি কেস অফ দি ক্রনিক কিডনি ডিজিজ। এছাড়া যখন 30 ml পার মিনিটের কমে নিচে নেমে আসে তখন আমরা কতগুলি জেনারেল ফিচার পাই। দিস আর দ্য ফিচার্স লাইক দ্য নকচুরিয়া নাম্বার 1, নাম্বার 2 আর পলিউরিয়া। এছাড়া কতগুলি জিআই সিমটম পাওয়া যাচ্ছে, যেমন অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, ডায়রিয়া। পেশেন্ট ইজ উইকনেস, সিভিয়ার উইকনেস, সামটাইমস দেয়ার মে বি ম্যালেজ, ইনসোমনিয়া, ব্রেথলেসনেস অ্যান্ড এক্সারশন। ব্রেথলেসনেস কতগুলি মেকানিজম আছে সেটা আমি তোমাদের কাছে পরে বলছি। সাধারণত ব্রেথলেসনেসটা হচ্ছে সেটা হলো অ্যাসিডোসিসের কারণে। যখন পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে তখন মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, যার জন্য সেখানে অনেক সময় দেখা যায় যে একটা ব্রেথলেসনেস হয়, আমরা এটা বলি কসমোস টাইপস অফ ব্রিদিং। এছাড়া হতে পারে প্যারেস্থেসিয়া, হতে পারে বোন পেইন হয়, সামটাইমস দেয়ার মে বি ইডিমা। ইন কেস অফ ফিমেল দেয়ার মে বি অ্যামোনোরিয়া অ্যান্ড সেক্সুয়াল ডিসফাংশন লাইক ডিক্রিজ লিবিডো ইন কেস অফ দি মেল। যখন এন্ড স্টেজ রেনাল ফেলিওর হয়, এন্ড স্টেজ রেনাল ফেলিওর বলবো কখন, ইফ দ্য GFR falls below 10 ml per minute, তখন আমরা এটাকে বলি এন্ড স্টেজ রেনাল ফেলিওর। তখন আমরা কিছু জেনারেল ফিচার্স পাই সেগুলি মোর প্রনাউন্সড, যেটা আমরা আগে ছিল না। যেমন সিএনএফ সিমটম এখানে খুব বেশি ডেভেলপ করে, লাইক হিক্কা, পুরাইটিস, তারপর ডিপ রেসপিরেশন, আমি তোমাদের আগে যেটা বলছি কুসমোস টাইপস অফ রেসপিরেশন, মাস্কুলার টুইচিং, ফিট, ড্রাউজিনেস, ইভেন দেয়ার মে বি কমা। Other features may be present which may occur due to the involvement of different systems of the body. অনেকগুলি সিস্টেম যখন ইনভলভমেন্ট হয়, তখন দেখা যাচ্ছে যে আমরা ওই সমস্ত সিস্টেমের কিছু ফিচার পাই। এগুলি তোমাদের কাছে আমি একটু শর্ট বলছি। যেমন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে আমি তোমাদেরকে আগে বলছি যে আমরা আর্লি কিছু ম্যানিফেস্টেশন পাই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে। কিছু পেশেন্টের ক্ষেত্রে এই ম্যানিফেস্টেশনটা খুব বেশি হয়, আর কিছু পেশেন্টের কাছে এটা কম হয়। ইট ইজ কল্ড দ্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। এর মধ্যে কী হচ্ছে, যেমন অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, অলসো দেয়ার মে বি ডিক্রিজ গ্যাস্ট্রিক এমটিন, ইনক্রিজ রিস্ক অফ রিফ্লাক্স ইসোফেজাইটিস, পেপটিক আলসার, সামটাইমস দেয়ার মে বি প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড কনস্টিপেশন। কতগুলি স্কিন ম্যানিফেস্টেশন আমরা পাই, যেমন প্লুরাইটিস ডিউ টু রিটেনশন অফ দি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস, হাইপারক্যালসেমিয়া, হাইপারফসফেটেমিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি। সবগুলি এই সমস্ত কিছুর কারণে পেশেন্ট ডেভেলপ দ্য প্লুরাইটিস। Patient on dialysis, inadequate dialysis may have pruritus due to unknown mechanism. There may be dry skin may be due to dehydration. There may be exudative lesion, particularly around the arteriovenous fistula. আমরা জানি যে এন্ড-স্টেজ রেনাল ডিজিজে আমরা অনেক সময় দেখা যায় ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করতে হলে কী করতে হয়, একটা ফিস্টুলা চারিদিকে দেখা যাচ্ছে যে একটা এক্সিমেটাস লিশন দেখা যাচ্ছে। Sometimes there may be ecchymosis in advanced disease due to the increased bleeding tendency. এখানে তোমরা একটা পিকচার দেখো, এখানে আমরা একটা জিনিস দেখছি যে যেটা
পেশেন্ট অনেক সময় মেটাবলিক বোন ডিজিজ দেখা দিচ্ছে। এখানটা হয় ডিউ টু দ্য, এখানে দেখো তোমরা, আমরা জানি যে 125 ডাইহাইড্রোক্সিকলিকোলিসিফেরল এটা রেনাল টিউবুলার ইপিথিলিয়াম দিয়ে প্রোডাকশন হচ্ছে। ইন কেস অফ chronic kidney disease, আমি আগে তোমাদেরকে বলছি দেয়ার স্ক্যারিং অফ দ্য রেনাল টিউবুল অ্যান্ড রেনাল ইপিথিলিয়াম যখন হয় তখন সেখানের মধ্যে 125 ডাইহাইড্রোক্সিকলিকোলিসিফেরল ইট ইজ হুইচ ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভিটামিন ডি, এটা ফর্মেশন হতে পারে না। এটা ফর্মেশন যখন হতে পারে না তখন ডিক্রিজ ভিটামিন অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যার জন্য হচ্ছে কি যেখানে হলো ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্ট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হচ্ছে, প্লাজমাতে ক্যালসিয়ামটা কমে যাচ্ছে। যখন প্লাজমাতে ক্যালসিয়ামটা কমে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে সেটা স্টিমুলেট হয় এবং দ্যার ইজ হাইপারপ্লেসিয়া অফ দি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কী করে, দ্যার ইজ ইনক্রিজ ফর্মেশন অফ দি ফসফেট লেভেল। এখন ফসফেট লেভেল যখন হয় তখন আবার দিয়ে কিডনি যেহেতু স্ক্যারিং করা থাকে, সে স্ক্যারিং হয়ে যায়, সেখানে হলো টিউবুলার অ্যাবজর্পশন যেটা মানে এক্সক্রিশন যেটা ফসফেটের এক্সক্রিশন এটা কমে যাচ্ছে। কমে যাওয়ার পরে তখন দেখা যাচ্ছে যেটা এটা আরও অনেক বেড়ে যাচ্ছে। আবার যেটা প্যারাথ্রমন যেটা করে, এটা বোনের অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি যেটা এটা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার পর হলে বোনের যে রিজর্পশন যেটা এটা বেড়ে যায়। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি যখন নাকি কমে যাচ্ছে তখন দেয়ার ইজ ইম্পেয়ার্ড মিনারেলাইজেশন অফ দি বোন। হওয়ার পরে আমরা 4টা ম্যানিফেস্টেশন পাই। একটা পাই হলো অস্টিওমেলেসিয়া, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস ফাইব্রোসা সিস্টিকা, আর একটা হচ্ছে যেটা সামটাইমস দেয়ার মে বি ফ্র্যাকচার অফ দি বোন। আমরা বলছি অস্টিওমোলিসিস, অস্টিওপোরোসিস, অস্টিওস্ক্লেরোসিস আর একটা অস্টিওআর্থ্রাইটিস ফাইব্রোসা সিস্টিকা। এই 4টা কথা আমরা তোমাদেরকে বলেছি। there are maybe some metabolic abnormalities। এর মধ্যে হতে পারে যেটা একটা হলো যে হাইপোনেট্রিমিয়া, hyperkalemia, or sometimes there may be hypokalemia. Usually we will get the hyponatremia and hyperkalemia. There may be metabolic acidosis due to the increased tissue catabolism and irritation of the organic acids. যেমন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিড, অন্যান্য অ্যাসিডগুলি বেশি অ্যাকুমুলেশন হওয়ার কারণে উইল গেট দ্য metabolic acidosis. There may be hyperuricemia and leading to gout. Maybe hypocalcemia, hyperphosphatemia. There may be lipid abnormalities like hypercholesteremia and hypertriglyceridemia. There may be some endocrine abnormalities. The second, you know that there is, I mentioned you that due to the hypocalcemia, hyperthyroid gland is hyperplastic and there may be hyperparathyroidism, increased secretion of the parathormone level, prolonged half-life of the insulin due to the reduced tubular metabolism of the insulin. Insulin metabolism যখন কমে যাচ্ছে তখন it will accumulates in the blood, এই জন্য ইনসুলিন লেভেলটা বেশি থাকে। ওই সমস্ত ক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন ইনসুলিন দিই খুব কেয়ারফুলি দিতে হয়, বিকজ ইট মে কজেস দ্য হাইপোগ্লাইসেমিয়া। Insulin requirement in the diabetic patient decreases, but in advanced CKD there may be end organ damage. যখন end organ damage যখন হয় তখন আবার দেখা যায় ইনসুলিন রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। There may be hyperprolactinemia. Hyperprolactinemia হলে কি, there will be galacturia in men as well as the women, loss of libido and sexual dysfunction. এখন আসলে নার্ভাস সিস্টেম। আমি তোমাদের কি বলছিলাম, বললাম যে অ্যাডভান্স স্টেজ ইফ দ্য জিএফআর ইজ লেস দ্যান 30 উইল গেট দ্য এক্সেসিভ নিউরোলজিক্যাল ডিসফাংশন। সেখানে আমরা পাই যেটা দেয়ার ইজ ডিসফাংশন ডিউ টু দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ডিসফাংশন ডিউ টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর ডিসফাংশন ডিউ টু অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আসো, আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে পাচ্ছি যেটা পলিনিউরিপ্যাথি occurs both motor and sensory nerves improve or resolve with dialysis. Dialysis করলে পরে এই নিউরোপ্যাথিটা কমে যাচ্ছে। Median nerve compression in the carpal tunnel due to beta 2 microglobulin related amyloidosis. Sometimes there may be rest leg syndrome.
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বললে বাই দ্য ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসিয়াসনেস, দেয়ার মে বি কনভালশন অর কমা, দেয়ার মে বি অ্যাস্টেরিক্সিস, আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সময় ওয়ার্ডের মধ্যে ফ্ল্যাপিং ট্রেমর, দেয়ার মে বি ট্রিমর, দেয়ার মে বি মায়োক্লোনাস অ্যান্ড ডায়ালিসিস ইকুইলিব্রিয়াম সিনড্রোম। অনেক সময় দেখা যায় ডায়ালিসিস যখন দেওয়া করা হয় অনেক সময় কিছু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আমরা পেতে পারি। আর কিছু অটোনমিক ডিসফাংশন আমি আগে বলেছিলাম, এর মধ্যে ফার্স্ট হচ্ছে যে পোস্টারাল হাইপোটেনশন, আরেকটা হতে পারে ফিক্সড হার্ট রেট, দেয়ার মে বি ইউরিনারি রিটেনশন অর ইনকন্টিনিউয়াস, দেয়ার মে বি কনস্টিপেশন, ইম্পর্টেন্স, অনেক সময় পিপলেরই কনস্ট্রিকশন থাকতে পারে, দেয়ার মে বি গাস্ট্রেটরি সুইটিং, খাওয়ার পরে দেখা যাচ্ছে পেশেন্টের সুইটিং খুব বেশি হয়ে যাচ্ছে, এটাকে এই জন্য আমরা বলবো যে গাস্ট্রেটরি সুইটিং। It occurs in case of the autonomic neuropathy. There may be some cardiovascular manifestation. Very important. Patient may die due to the cardiovascular manifestation. First one is the hypertension. You know the mechanism of the hypertension. In case of because the kidney plays important role for the maintenance of the hypertension. এই রোলটা এখানের মধ্যে সেখানে ব্রেকডাউন হয়। হাইপারটেনশনের মেকানিজম হচ্ছে যে ফার্স্ট হচ্ছে দেয়ার ইজ এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড অ্যান্ড ডিক্রিজ ক্লিয়ারেন্স অফ দ্য এক্সক্রিউটরি প্রোডাক্টস অ্যাজ ওয়েল এজ দ্য ইলেকট্রোলাইটস। আরেকটা হচ্ছে যে দেয়ার ইজ দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তোমরা জানো রেনিন অ্যাঞ্জিওটেনসিন যে ইট কজেস দ্য ভ্যাসোকনস্ট্রিকশন অ্যান্ড অলসো দ্য ভ্যাসোকনস্ট্রিকশন করে, আরেকটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে আমরা উইল গেট দ্য হাইপারটেনশন। দেয়ার মে বি কার্ডিয়াক ফেলিউর হয়, দেয়ার মে বি পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইভ্যাকুয়েশন অর টেম্পোনেন্ট, ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ইউরেমিক কার্ডিওমায়োপ্যাথি, ইনক্রিজড অ্যাথেরোস্ক্লেরোসিস। আমরা আগে বলছি যে দেয়ার উইল বি হাইপারকোলেস্টেমিয়া অ্যান্ড হাইপারট্রাইগ্লিসাইডেমিয়া, দিস বোথ কজেস দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইজ কমন ইন কেস অফ দ্য এন্ড স্টেজ রেনাল ফেলিউর। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মেকানিজমটা হচ্ছে যে হাইপারটেনশন হওয়ার কারণে কন্টিনিউয়াস ক্রনিক হাইপারটেনশন যদি হয় অথবা লং টাইম হাইপারটেনশন যদি হয় তাহলে সেখানের মধ্যে দেখা যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। সামটাইমস দেয়ার মে বি লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, দেয়ার মে বি পালমোনারি ইডিমা ডিউ টু দ্য সেম মেকানিজম। তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি। ছবিতে একটা তোমাদের ডেভিডসন থেকে ছবিটা নেওয়া। আমরা যদি এই সমস্ত পেশেন্টকে যদি এক্সামিন করি তাহলে আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি যেটা দেখো তোমরা পাইতে উপর থেকে নিচের দিকে আসো, আমরা পেশেন্ট মে বি অ্যাপ্যাথেটিক থাকতে পারে অথবা দের মে ইমাশিয়েটেড থাকতে পারে, কমপ্লেক্সন মে বি ইয়েলো ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ দ্য ওয়েস্ট প্রোডাক্টস, পেশেন্ট উইল বি এনিমিক, তার কী থাকতে পারে, জেবিপি মে বি রেজড। আমরা যদি জেনারেল এক্সামিনেশন দেখবে করি আমরা পালসের পেতে পারি অনেক সময় পালসাস প্যারাডক্সাস ডিউ টু দ্য পেরিকার্ডাইটিস অর পেরিকার্ডিয়াল ডিভিশন অর পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট। ব্লাড প্রেশার উইল বি হাই। তারপর আমরা পেতে পারি যে ডায়ালাইসিস যেখানে করতেছে সেখানে আমরা আর্টেরিওভেনাস ফিস্টুলা একটা পেতে পারি। আর পাইতে পারি যে দেয়ার মে বি স্কিন ম্যানিফেস্টেশন লাইক ব্রুইজিং পেতে পারি, অথবা দেয়ার মে বি আমি তোমাদেরকে আগে যেটা বলছি যে স্কিনের মধ্যে আমরা পেতে পারি যে ব্রুইজিং পেতে পারি, ড্রাই স্কিন পেতে পারি, অনেক সময় দেখা যাচ্ছে যে দেয়ার মে বি একজিমেটাস লিশন ইন দ্য স্কিন, এগুলো আমরা দেখতে পারি। নেইলে আমরা পাইতে পারি ব্রাউন লাইন পিগমেন্টেশন, সামটাইমস দেয়ার মে বি হাফ অ্যান্ড হাফ নেইল, এটা পেতে পারি। রেসপিরেটরি রেট অ্যান্ড ডেপথ উইল বি ইনক্রিজ, যেটাকে আমরা বলি কুসমোস্টার টাইপ অফ রেসপিরেশন। আমরা অনেক সময় যদি নেকের মধ্যে যদি কখনো ক্যাথেটা যদি থাকে, যদি আমরা ক্যাথেটারটা দেখতে পারি, আমরা যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করি তাহলে আমরা অনেক সময় উইল গেট দ্য ফিচার্স অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যাপেক্স পিট উইল বি শিফটেড, দেয়ার মে বি ফিচার্স অফ দি পেরিকার্ডিয়াল ফ্রিকশন রিয়ারাব ডিউ টু দ্য পেরিকার্ডাইটিস। অনেক সময় আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন যদি করি তাহলে আমরা কি পাইতে পারি, আমরা পাইতে পারি দেয়ার মে বি ট্রান্সপ্লান্টেড কিডনি জন্য আমরা একটা স্কার মার্ক থাকতে পারে। অনেক সময় আমরা দেখতে পারি যে বোথ দ্য কিডনিজ উইল বি এনলার্জড ডিউ টু ইন কেস অফ দি পলিসিস্টিক কিডনি ডিজিজ। আর কি পেতে পারি আমরা অনেক সময় পাইতে পারি সেটা হলো যে দেয়ার মে বি ক্যাথেটার পাইতে পারি। পেরিটোনিয়াম যদি তাদের ডায়ালিসিস করা হয়
সেখানে আমরা একটা দেখা যাচ্ছে একটা ডায়ালিসিস ক্যাথেটার পেতে পারি। এছাড়া আমরা আদার ম্যানিফেস্টেশন পাইতে পারি, যেমন লাংসটাকে অস্কালটেট করলে যদি পালমোনারি ইডেমা যদি থাকে আমরা পাইতে পারি বাইলেটারাল ভেজাল। এখন আর কি নাও দ্য ইনভেস্টিগেশন। আমরা কি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করি? আমি তোমাদেরকে ক্লাসে সবসময় কথা বলি যে কিডনি ফাংশন টেস্ট যদি করা হয়, ফার্স্ট যেটা করতে হয় ইউরিন রুটিন এক্সামিনেশন। ইউরিনে আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি ইউরিনের মধ্যে প্রোটিনুরিয়া পেতে পারি অথবা হেমাচুরিয়া পেতে পারি। প্রোটিনে হেমাচুরিয়া যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা গ্লোমেরুলার ডিজিজ। বাট ইন কেস অফ দ্য ডায়াবেটিস মেলিটাস উইল গেট দ্য গ্লাইকোসেরিয়া। আমরা অনেক সময় পাইতে পারি আরবিসি অথবা আরবিসি ডাব্লিউবিসি কাস্ট পেতে পারি অথবা পাস সেল পেতে পারি। যদি কখনো ইনফেকশন যদি থাকে অ্যালং উইথ দ্য সিকেডি, আমরা জানি যে একটা ইন্টারস্টিশিয়াল কিডনি ডিজিজ, এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ দ্য ক্রনিক কিডনি ডিজিজ। সেক্ষেত্রে আমরা উইল গেট দ্য পাস সেল। আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম। সেখানে আমরা কী পাইতে পারি? উইল গেট দ্য অ্যানিমিয়া অ্যান্ড হুইচ ইজ ইউজুয়ালি নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। আমরা করতে পারি রেনাল ফাংশন ব্লাড ইউরিয়া এবং সেরাম ক্রিয়েটিনিন, যেটা বোথ উইল বি এলিভেটেড। বর্তমানে ইজিএফআর করা হয়, ইজিএফআর করলে পরে দেখা যায় জিএফআর উইল বি রিডিউসড। সেরাম ইলেকট্রোলাইট যদি করা হয়, ফার্স্ট আমরা উইল গেট দ্য হাইপারক্যালেমিয়া, hyponatremia, and there will be bicarbonate level will be reduced and pH will be decreased. তাহলে আমরা কি পাইতে পারি? অ্যাসিডোসিস পাইতে পারি, হাইপারক্যালেমিয়া পাবো, পটাশিয়াম লেভেল উইল বি ইনক্রিজড, সোডিয়াম লেভেল উইল বি ডিক্রিজড and bicarbonate level will be decreased. Serum calcium level will be decreased and there will be increased phosphate level. Serum uric acid may be high. আমরা সেরাম অ্যালবুমিন যদি করি তাহলে আমরা পেতে পারি যে লো অ্যালবুমিন লেভেল উইল বি ডিক্রিজড। অ্যালবুমিন লেভেল যদি ডিক্রিজ হয় অনেকগুলি কারণ হতে পারে। একটা নেফ্রোটিক সিনড্রোম হয়তো কারণ হতে পারে, একটা রেনাল ইনফ্লামেশন যদি হয় তাহলে অ্যালবুমিন উইল বি পাসড থ্রু দ্য glomerular capsule, and sometimes there may malnutrition. Serum lipid, blood sugar and HbA1c should be done. Lipid level may be increased and there will be increased triglyceride level. Blood sugar glucose level may be normal, may be high, but HbA1c usually raised. Cardiovascular risk is high in case of the CKD when the blood sugar is not well controlled. Plain X-ray abdomen, you can see the renal calcification, renal stone or kidney size may be seen. You must do one ultrasonogram. Ultrasound of the whole abdomen shows shrunken kidneys. Both the kidneys will be shrunken. Kidney may be large in case of the polycystic kidney disease or amyloidosis or bilateral hydronephrosis. In this situation, kidney may be raised, may be large, otherwise kidneys are shrunken. CT scan of the abdomen, CT scan of the abdomen যদি করি আমরা আরও বেশি ইনফরমেশন পাবো। সেখানে আমরা কিডনির যদি গ্লোমারুলাস ইনসাইড দ্য গ্লোমারুলাস যদি কোনো স্টোন যদি হয় এবং যদি রেনাল ক্যালসিনোসিস যদি ডেভেলপ করে তাহলে আমরা দিতে পারি। আইসোটোপ রেনোগ্রাম করতে পারি। আদার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা করতে পারি যেটা রেনাল এনজিওগ্রাম। অনেক সময় বাইলেটারাল রেনাল আর্টারি স্টোনোসিস যদি হয়, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ দি ক্রনিক কিডনি ডিজিজ। সেক্ষেত্রে আমরা রেনাল এনজিওগ্রাম করতে পারি। আমি তোমাদের আগে বলছি যে এসএলই অথবা আদার ভাস্কুলাইটিস মে কজেস দ্য ক্রনিক কিডনি ডিজিজ। ওইটা যদি সাসপেক্ট যদি করি, উই মাস্ট ডু অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, ডিএস ডিএনএ or screening for hepatitis B, hepatitis C and HIV infection. There may be some stages of the kidney করার পর আমরা তার কতগুলি স্টেজিং করব। স্টেজটা হচ্ছে দেখো তোমরা কিডনি ডিজিজ ড্যামেজ উইথ নর্মাল জিএফআর যদি হয়, ইফ জিএফআর ইজ মোর দ্যান 90 এটা হলো স্টেজ 1। আর জিএফআর যদি 60 to 89 যদি হয়, কিডনি ড্যামেজ উইথ মাইল্ড জিএফআর ডিক্রিজ অফ জিএফআর, সেক্ষেত্রে হবে স্টেজ 2। আর জিএফআর 30 to 59 যদি হয় সেখানে হবে স্টেজ 3।
GFR 15 to 29 এটা হলো সিভিয়ার সিকেডি, সেক্ষেত্রে এটা স্টেজ 4, আর স্টেজ 5 less than 15 it causes the kidney failure, আমরা বলি সেটাকে রেনাল ফেলিওর, এটা হলো স্টেজ 5। এভাবে 5টা স্টেজ করতেছি আমরা অ্যাকর্ডিং টু দ্য GFR। আমরা কিছু কজ তোমাদেরকে বলছে। আমরা জানি যে যখন সিকেডি ডেভেলপ করে তখন সেখানের মধ্যে আমরা অ্যানিমিয়া পাই। There are some mechanism of the anemia in case of the chronic kidney disease. Number 1, there is deficiency of the erythropoietin. Number 2, there will be toxic effects of the uremia on marrow precursor cell. যখন ইউরেমিয়া ডেভেলপ করে, ইউরেমিয়া ডেভেলপ করলে তার দুইটা হ্যাজার্ড হয়, একটা হলো ডিক্রিজ সার্ভাইভাল অফ দি রেড সেল ডিউ টু দ্য হেমোলাইসিস, আর হলো ইট উইল সাপ্রেস দ্য বোন ম্যারো প্রিকার্সার সেল, দ্যাটস ওয়াই দেয়ার ইজ ডিক্রিজ আরবিসি প্রোডাকশন। আরেকটা হতে পারে ব্লাড লস ডিউ টু দ্য ক্যাপিলারি ফ্রেজিলিটি অ্যান্ড পুয়ার প্লেটলেট ফাংশন। আমরা যদি হিমোরেজ হয় ইন দ্য ডিফারেন্ট অর্গান অফ দি বডি, একটা অনেক সময় দেয়ার ইজ হেমাচুরিয়া পাইতে পারি, অনেক সময় দেয়ার উইল বি জিআই ব্লিডিং, sometimes there may be surface bleeding like ecchymosis from the skin and the mucous membrane. Reduced intake, reduced absorption and utilization of the dietary iron from the GI tract. Patient খাচ্ছে কম, তার অ্যাবজর্পশন কম হচ্ছে, আয়রন অ্যাবজর্পশন কম হচ্ছে, সেজন্য অনেক সময় উইল গেট দ্য অ্যানিমিয়া। এগুলো আমাদের একটা আছে। তোমাদেরকে রেনাল ডিস্ট্রফি মানে অস্টিওডিস্ট্রফিটা আমি তোমাদেরকে দেখিয়েছি মেকানিজমটা, আর অ্যানিমিয়ার মেকানিজমটা দেখা যাচ্ছে। এখন আসি ইডিমার কজ। ইডিমা হয় অনেকগুলি কারণে। একটা হচ্ছে যে যদি পেশেন্টের এক্সেসিভ প্রোটিন লিকেজ যদি হয়, ইন কেস অফ নেফ্রোটিক সিনড্রোম, অথবা ইনফ্লামেশন যদি হয়, অথবা যদি লেস ইনটেক অফ দি অ্যালবুমিন, সেক্ষেত্রে উইল গেট দ্য ইডিমা। Sometimes there is the accumulation of the fluid and electrolyte in the body. যেহেতু তোমার এখানে স্ক্যারিং হয় and there is the destruction of the glomerulus and the tubular epithelium, সেহেতু reabsorptive capacity of the kidney is hampered. That's why there is accumulation of the water and electrolyte in the body and causes the hypervolemia. Ultimately, it leads to the edema. এখন আমাদের মোটামুটি এলো এটা। এখন সিকেডি যেটা, এটা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা কী করতে পারি? আমরা বলতে পারি এটা আমরা বলতে পারি যেটা এটা হলো অ্যাকুট কিডনি ইনজুরি বলতে পারি, লাইক অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস বলতে পারি, অথবা নেফ্রোটিক সিনড্রোম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, সিরোসিস অফ দি লিভার। দিজ আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দি ক্রনিক কিডনি ডিজিজ। নাও দ্য ম্যানেজমেন্ট। There are some aim of management. দেখো তোমরা aims of management of CKD. Number 1, the aims of management of the CKD are to monitor the renal function. renal ফাংশনটাকে আমরা মনিটর করতে হবে, তার GFR বাড়তেছে না কমতেছে, তার যে সিস্টেমিক যে সমস্ত ম্যানিফেস্টেশন যেগুলি আছে সেগুলি, ব্লাড প্রেশার অথবা অ্যানিমিয়া অথবা রেনাল অস্টিওডিস্ট্রফি, ব্লাড সুগার, এগুলি আমাদেরকে মনিটর করতে হবে। আচ্ছা, আমাদেরকে রুটিন ইউরিন এক্সামিনেশন করতে হবে, ব্লাড ইউরিয়া সেরাম ক্রিয়েটিন এবং ইলেক্ট্রোলাইট, এগুলি আমাদেরকে রেগুলার মনিটর করে দেখতে হবে যে রেনাল ফাংশন যেটা এটা ইমপ্রুভ হচ্ছে অথবা ডিটোরিয়েট হচ্ছে। প্রিভেন্ট অর স্লো ফার্দার রেনাল ড্যামেজ। আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজ যেটা, এটা ইউজুয়ালি এটা হলো একটা প্রগ্রেসিভ ডিসঅর্ডার। এটাকে আমাদেরকে এটা ফার্দার রেনাল ড্যামেজ যেটাকে এটাকে প্রিভেন্ট করতে হবে। লিমিট কমপ্লিকেশন অফ দি রেনাল ফেলিওর। রেনাল ফেলিওর তো হচ্ছে, কিন্তু এটা লিমিট করতে হবে, কমপ্লিকেশন যাতে আর ফার্দার ডেভেলপ না করে। ট্রিট রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমরা জানি ওয়ান অফ দ্য কজ অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ দ্য ডেথ ইন কেস অফ দ্য সিকেডি ইজ দ্য কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার্স। সেখানে তার যে রিস্ক ফ্যাক্টর যেগুলি আছে, যেমন হাইপারলিপিডেমিয়া অথবা ইনকেস ব্লাড সুগার, হাইপার টেনশন, এটাকে অবশ্যই আমাদেরকে মনিটর করতে হবে এবং এটাকে ট্রিটমেন্ট করতে হবে। প্রিপার ফর RRTM, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ইফ অ্যাপ্রোপ্রিয়েট। যদি কোনো পেশেন্টের যদি আমরা মনে করি দেয়ার আর সাম ইন্ডিকেশন অফ দি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ওটা যদি হয় তাহলে পেশেন্টকে সেজন্য আমাদের প্রিপার করতে হবে। দেয়ার আর সাম জেনারেল ম্যানেজমেন্ট।
আমরা যখন নাকি করব প্রথম বলবা লিখবা তোমরা দেয়ার আর সাম জেনারেল ম্যানেজমেন্ট ইন কেস অফ দিস সিকেডি। নাম্বার 1 ইজ এ ফ্লুইড রেস্ট্রিকশন। যদি ফ্লুইড যদি নাকি দেখা যাচ্ছে বেশি ওভারলোড যদি থাকে তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন হয়। ইউজুয়ালি আমরা এখানে নেগেটিভ ব্যালেন্স করি, যতটুকু আউটপুট হয় তার চেয়ে একটু কম, ইউজুয়ালি লেস দেন 1 লিটার পার ডে। সল্ট রেস্ট্রিকশন করতে হয়। সল্ট রেস্ট্রিকশন করবো দুইটা কারণে, সল্ট অ্যাকুমুলেশন বেশি হচ্ছে আর হাইপারটেনশন, এই জন্য আমাদেরকে সল্ট রেস্ট্রিকশন করতে হবে। প্রোটিন রেস্ট্রিকশন ইউজুয়ালি 0.5 গ্রাম পার কেজি পার ডে, 0.5 গ্রাম পার কেজি পার ডে। However, this is controversial. Severe protein restriction is avoided. Excess consumption of the protein should be avoided. আমাদের এখানে দুইটা কথা মনে রাখতে হবে, একটা হলো ইনক্রিজ ক্যাটাবলিজম হচ্ছে, আর একটা হচ্ছে যে পেশেন্টের সেরাম কিটিনটা এটা বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে অনেক ইউজুয়ালি একটা বলা হয় যে 0.5 গ্রাম পার কেজি পার ডে। যদি কিটিন লেভেল যদি খুব বেশি যদি হয় তাহলে আমরা প্রোটিন রেস্ট্রিকশনটা আর একটু কমাবো, মানে প্রোটিন পার ডে প্রোটিন 0.5 চেয়ে একটু কম দিব। কিন্তু যদি পেশেন্টের যদি ইডিমা যদি থাকে এবং হাইপোঅ্যালবুমিন যদি থাকে তাহলে সেখানে আমরা প্রোটিন যেটা এটা একটু বাড়িয়ে দেব। স্মোকিং শুড বি স্টপড অ্যান্ড সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট। পেশেন্ট ইউজুয়ালি ডিপ্রেস থাকে এবং আইসোলেটেড থাকে, এই জন্য অনেক সময় তাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হয় ডিপ্রেশনটা কমানোর জন্য। অ্যান্ড সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। ফার্স্ট যেটা আছে সেটা হলো আমাদের হাইপারটেনশন। হাইপারটেনশন গুড কন্ট্রোল অফ দি ব্লাড প্রেশার ডিলেজ রেনাল ডিটোরেশন, অ্যান্ড আমরা যে টার্গেট রেনাল কন্ট্রোল অফ ব্লাড প্রেশার শুড বি 130 to 80 মিলিমিটার মার্কারি। আর আমাদের যে সমস্ত ড্রাগগুলি আমরা ইউজ করতে পারি, ফার্স্ট লাইন অফ ড্রাগ দ্য এসি ইনহিবিটর, এআরবি মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ডায়োটিক ইউজুয়ালি থাইরয়েড ডায়োটিক্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। এখানে আমাদের কথা আছে যে এসি ইনহিবিটর আমরা দিতে পারি যে ইট ইজ দ্য ফার্স্ট লাইন অফ ড্রাগ, কিন্তু কখনো কখনো আমরা এসি ইনহিবিটর মে বি কন্ট্রাইন্ডিকেটেড, লাইক যদি বাইলেটারাল রেনাল আর্টারি স্টোনোসিস, সেক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর দিব না। অনেক সময় দেখা যায় যে দেয়ার ইজ রেপিডলি ইনক্রিজিং কিটিনিন লেভেল অর দেয়ার ইজ ইনক্রিজ পটাশিয়াম লেভেল, হাইপারক্যালেমিয়া যদি এই সমস্ত ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর যেটা এটা আমরা দিব না, অন্য ট্রিটমেন্ট দিব। এআরবিটা যদি অ্যাড করতে পারি, এআরবিটা সবচেয়ে গুড ড্রাগ ইন কেস অফ দ্য ডায়াবেটিস মেলিটাস। যে সমস্ত পেশেন্টের সিকিডি ইট ইজ কজ যদি ডায়াবেটিস মেলিটাস হয় সেক্ষেত্রে এআরবি ইজ দ্য বেস্ট অপশন। ডায়োটিক আমরা দিতে পারি, ডায়োটিক প্রিভেন্ট দ্য হাইপারক্যালেমিয়া অ্যান্ড টু হেল্প দ্য কন্ট্রোল অফ ব্লাড প্রেশার। এখানে আমরা দিতে পারি যেটা এটা আমরা ফ্রুসেমাইড দিব এবং হাইড্রোক্লোরোথাইজেড। ফ্রুসেমাইড যেটা ইট উইল প্রিভেন্ট দ্য হাইপারক্যালেমিয়া, আর অন্যদিকে হাইড্রোক্লোরোথাইজেড যেটা ইট উইল ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার লেভেল। ডিসলিপিডের জন্য আমরা স্টেটিন দিতে পারি, ইউজুয়ালি আমরা অ্যাট্রোভাস্টেটিন দিতে পারি অথবা রোসুভাস্টেটিন দিতে পারি ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড লেভেল। অনেক সময় আমরা প্রেশার কন্ট্রোলের জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে যদি হয়, থার্ড অর ফোর্থ জেনারেশন অফ দ্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুড বি অ্যাডভোকেটেড। Now the hyperkalemia. Hyperkalemia is the dangerous manifestation because in case of the hyperkalemia, heart will be stopped during diastole. That's why hyperkalemia should be controlled. Hyperkalemia control করার উপায় হচ্ছে ফার্স্ট হলো ডায়েটারি রেস্ট্রিকশন অফ দ্য পটাশিয়াম ইনটেক। যে সমস্ত ফ্রুট মধ্যে পটাশিয়াম বেশি আছে সে সমস্ত ডায়েটটা আমরা অ্যাভয়েড করবো, লাইক ব্যানানা, অরেঞ্জ, কোকোনাট এটসেট্রা। কতগুলি ড্রাগ আছে যেগুলি পটাশিয়াম লেভেলকে ইনক্রিজ করে দেয়, যেমন স্পাইরোলেকটন অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার অথবা এসি ইনহিবিটর, এই সবগুলি দেখা যাচ্ছে যে পটাশিয়াম লেভেল ইনক্রিজ করে, এগুলি আমরা স্টপ করব। আমরা যদি খুব বেশি যদি নাকি পটাশিয়াম যদি হয় মোর দ্যান 6 যদি হয় 6 মিলিমোল পার লিটার, সেক্ষেত্রে আমরা উইল গিভ 10% ক্যালসিয়াম গ্লুকোনেট 10 cc over 10 minutes may be repeated if cardioprotective provides protection for 2 hours. আমরা 2 ঘন্টার মধ্যে যদি দেখি যদি ওটা ইসিজিটা নর্মাল না হয়ে আসে তখন দেখা যায় আমরা সেকেন্ড ডোজ আমাদের দিতে হবে। আমরা কি করতে পারি, আবার গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন কম্বিনেশন করে দিতে পারি। 50 ml of 50% গ্লুকোজ প্লাস ইনসুলিন 10 units
এটা যদি দেখা যাচ্ছে যে potassium will go inside the cell and their hypermoleculemia will be corrected. Correction of acidosis. অনেক সময় acidosis যদি হয় pH if less than 6.9 we must give the sodium bicarb 7.5% IV 50 to 100 ml daily for 3 doses. Occasionally ion exchange resins may be needed like calcium resonium powder. If all measures fail, সমস্ত মেজারগুলি করলাম, তারপরে দেখা যায় এটা ফেল করলো এবং পটাশিয়াম লেভেল হলো মোর দ্য 6 মিলিমোল অথবা তার উপরে যদি হয়, we must go for the hemodialysis or peritoneal dialysis. Calcium and phosphate control and suppression of parathormone. আমরা জানি যে renal osteodystrophy one of the important manifestation of the CKD. এসে জন্য বোন পেন হয়, অনেক সময় বোন ফ্র্যাকচার হতে পারে, অনেক সময় অস্টিওপোরোসিস হয়ে বোন ফ্র্যাকচার হতে পারে। সেজন্য আমরা এটাকে কারেকশন করা অত্যন্ত জরুরি। হাইপোক্যালসিমিয়া শুড বি ট্রিটেড উইথ দ্য ক্যালসিট্রল, আলফা ক্যালসিডল অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টস। এখানে আমরা ভিটামিন D3 যেটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যেহেতু 125 ডিহাইড্রোক্যালসিফল ফর্মেশন হতে পারে না, সুতরাং আমরা এখানে প্লেন ভিটামিন ডি দিলে পরে কোনো কাজ হবে না। আমরা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, দ্যাট ইজ ভিটামিন D3 শুড বি গিভেন ফর হাইপার, এবং সাথে সাথে আমাদেরকে সেটা হলো ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। আর হাইপারফসফেটেমিয়া যদি থাকে, সেখানে ডায়েটারি রেস্ট্রিকশন অফ দি ফসফেট কন্টেনিং ফুড লাইক মিল্ক, চিজ, এগস শুড বি অ্যাভয়েডেড, অ্যান্ড ফসফেট বাইন্ডিং ড্রাগস লাইক ক্যালসিয়াম কার্বোনেট অর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শুড বি গিভেন টু দ্য পেশেন্ট। এনিমিয়া, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এনিমিয়া, কারেকশন অফ দ্য এনিমিয়া ইন কেস অফ দ্য CKD. You know, there are multiple causes of the anemia in case of this CKD. If patient is severely anemic, তার যদি হিমোগ্লোবিন লেভেল যদি less than 10, 9 অথবা 8 যদি থাকে, সেক্ষেত্রে we must give the blood transfusion. Blood transfusion is the important choice. এছাড়া আমরা যেটা করব সেখানে হলো পেশেন্টের, আমরা জানি যে one of the important cause of the anemia is in the case of the CKD is the decreased erythropoietin level. ইরিথ্রোপয়েটিন লেভেল যদি ডিক্রিজ করে, সেক্ষেত্রে আমরা ইরিথ্রোপয়েটিন দেব। ইরিথ্রোপয়েটিন দিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে যে এটা সাবকুটেনিয়াস দিতে হয় 5000 to 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট, এটা দিতে হয় 15 days ইন্টারভ্যাল। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট হ্যাজার্ড হলো ইট কজেস দ্য হাইপারটেনশন। এই জন্য ব্লাড প্রেশারটাকে খুব ভালো করে মনিটর করে আমরা ইরিথ্রোপয়েটিন দিতে হবে। আরেকটা আমরা করতে পারি যে ডায়েটারি সাপ্লিমেন্টেশন দ্য আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। আমরা জানি যে পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নওসিয়া থাকতে পারে, সামটাইমস দেয়ার মে বি ডায়রিয়া, যার জন্য দেখা যাচ্ছে যে আয়রন অ্যাবজর্পশন বা পুয়ার ইনটেক অফ আয়রন ইটস কজেস দ্য এনিমিয়া। সেক্ষেত্রে আমরা ডায়েটারি সাপ্লিমেন্টেশন দিতে হবে। অনেক সময় দেখা যায় যে কিছু পেশেন্ট তারা আয়রন নেওয়ার পরে তাদের অ্যানোরেক্সিয়া, নওসিয়া, ভমিটিংটা এটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা আয়রন ইঞ্জেকশন দিতে পারি, ইনজেক্টেবল আয়রন। আমরা করবো তাকে যে ট্রিটমেন্ট দিলাম, এই ট্রিটমেন্টের বাইরেও আমাদেরকে দিতে হবে ট্রিটমেন্ট অফ দ্য প্রাইমারি কজ। ডায়াবেটিস মেলিটাসের জন্য ট্রিটমেন্ট হয় দ্য ইনসুলিন, নো আদার ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ। এটা দিয়ে এখানের মধ্যে কোনো কাজ হবে না এবং দেওয়াটা উচিত না। আমরা ডায়াবেটিস মেলিটাস যেটা দিতে হবে ইনসুলিন দিয়ে। স্ট্রিক্ট কন্ট্রোল অফ দ্য ব্লাড সুগার আমরা করতে হবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে ডায়াবেটিস মেলিটাস স্ট্রিক্ট করতে গিয়ে অনেক সময় দেখা যায় পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। এই কারণে যে ইনসুলিন মেটাবলিজমটা ডিলেড হয়, রেনাল মেটাবলিজম যেটা হচ্ছে এটা ডিক্রিজ হওয়ার কারণে ইনসুলিনের হাফ লাইফ এটা বেড়ে যায়। এই জন্য এটাকে মনিটর করতে হবে এবং সলিউবল ইনসুলিন শুড বি আইডিয়াল চয়েস। হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, আমি যেটা আগে বলছি। আরেকটা থাকতে পারে যে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ যেটা থাকে, অনেক সময় দিজ আর দ্য কজ অফ দ্য CKD, ওটা ট্রিটমেন্ট করতে হবে। রিমুভাল অফ অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, অনেক সময় অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যেটা আছে এটার কারণে পেশেন্টের CKD ডেভেলপ করে। সেটা যদি থাকে, স্টোন যদি থাকে অথবা কোনো মেলিগনেন্সি যদি থাকে, অথবা যদি পেশেন্টের যদি প্রস্টেটিক এনলার্জমেন্ট যদি থাকে অর এনি আদার অবস্ট্রাকশন যদি থাকে, তাহলে সেটার ট্রিটমেন্ট করতে হবে।
কতগুলি রিভার্সিবল ফ্যাক্টর আছে। অনেক সময় আর্লি স্টেজ যদি সিকেটে যদি ধরা পড়ে দেখা দেয় সে জিএফআর 60 অর মোর 60 ml অর মোর যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় আমরা কতগুলি রিভার্সিবল ফ্যাক্টর এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ওটা ট্রিটমেন্ট দিলে পরে পেশেন্ট মে রিভার্স টু নর্মাল। এটার মধ্যে একটা আছে কি, যেটা আছে সেটা হলো যে হাইপার টেনশন, আমরা যদি এটাকে যদি কারেক্ট করতে পারি, অথবা রেনাল পারফিউশন যেখানে যদি কমে যায়, যেমন রেনাল আর্টারি স্টোনেজ যদি হয়, অথবা হাইপারটেনশন যদি হয়, অথবা যদি ওয়াটার ডিপ্রেশন যদি হয়, অথবা কার্ডিয়াক ফাংশন দ্যাট ইজ দিল কার্ডিয়াক আউটপুট যদি কখনো যদি কমে যদি যায়, তাহলে ওটা যদি আমরা যদি কার্ডিয়াক আউটপুট যদি বাড়াইতে যদি পারে, অথবা তার যদি রেনাল আর্টারি স্টোনোসিস যদি এটাকে ডাইলেট করে যদি দেওয়া যদি যেতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে কিডনি ফাংশন মে বি রিভার্স টু নর্মাল। Urinary tract infection, early identification of the urinary tract infection and give the appropriate antibiotic for appropriate time, that will also reverse the kidney function to normal. Urinary tract obstruction, যে সমস্ত কথাগুলো তোমাদেরকে আমি বললাম, স্টোন অথবা প্রস্টেটিক এনলার্জমেন্ট, এই সমস্ত যদি থাকে, যদি সেটা অবস্ট্রাকশন যদি আমরা দূর করতে পারি, তাহলে একটা ইম্পর্টেন্স হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ। দেয়ার আর লট অফ নেফ্রোটক্সিক ড্রাগ, এর মধ্যে একটা আছে যে এনএসিডি হতে পারে, অথবা অ্যান্টি ক্যান্সার থেরাপি, সাইক্লোস্পোরিন, এই সমস্ত ড্রাগ যে দেয়, এগুলি দিজ আর দ্য নেফ্রোটক্সিস কজ দ্য ইন্টারস্টিশিয়াল রেনাল ড্যামেজ। আমরা ওই সমস্ত ড্রাগ যদি অফেন্ডিং ড্রাগ যদি, অথবা অ্যামিনোগ্লাইকোসাইডস, এই সমস্ত অফেন্ডিং ড্রাগ যদি আমরা প্রথমে যদি এটা ওমিট করতে পারি, যে তখন দেখা যাচ্ছে পেশেন্ট কিডনি ফাংশনস মে বি নর্মাল। দিস আর দ্য রিভার্সিবল ফ্যাক্টরস ইন কেস অফ দি ক্রনিক কিডনি ডিজিজ। তারপর আমরা আসব আমাদের একটা ইম্পর্টেন্স যে পেশেন্টের যদি নাকি জিএফআর যদি, এবং ইফ ইট ইজ লেস দেন 15 ml পার মিনিট, সেক্ষেত্রে আমাদের কিছু অপশন আছে। আমরা এটা বলি কি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে আছে হেমোডায়ালাইসিস আছে, হেমোফিল্ট্রেশন আছে, পেরিটোনিয়াল ডায়ালিসিস আছে, রেনাল ট্রান্সপ্লান্টেশন আছে। হেমোডায়ালাইসিস, হেমোফিল্ট্রেশন, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেগুলি কি করে, সে কাজগুলি কারেকশন করে, সেটা হলো যে ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো আছে, যেমন ইউরিয়া, ক্রিটিনিন, পটাশিয়াম যেগুলো আছে, ইলেকট্রোলাইট যে ব্যালেন্স যেটা আছে, এটাকে মেনটেন করে। অ্যাসিডোসিস যেটা, এটাকে কারেকশন করে। কিন্তু এন্ডোক্রাইন ফাংশন বা এনিমিয়া এগুলি কখনো কারেকশন করে না। এটা কেবল কারেকশন করতে পারে ইন কেস অফ দি রেনাল ট্রান্সপ্লান্টেশন। এখন আসো আমরা হেমোডায়ালিসিস বা এই সমস্ত রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা কখন দেব। আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেব তখনই যদি সেরাম ক্রিয়েটিনিন যদি মোর দ্যান 600 to 800 মাইক্রোমোল পার লিটার, অথবা যদি থাকে 7 to 9 মিলিগ্রাম পার ডেল, অথবা যদি ইজিএফআর যদি লেস দেন 8 to 10 যদি হয়, তাহলে আমরা অবশ্যই তাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেব। অথবা পেশেন্ট যদি হাইপারক্যালেমিয়া যদি থাকে, ইট ইজ মোর দ্যান 6 মিলিমোল পার লিটার ডেসপাইট মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি এটা মোর দ্যান 6 যদি হয়, তাহলে আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেব। মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়, পিএইচ যদি লেস দেন 7.25 যদি হয়, অথবা বাইকার্বনেট লেভেল যদি লেস দেন 10 মিলিমোল পার লিটার, আমাদের এখানে বাইকার্বনেটটা আমরা খুব সহজে করতে পারি আমাদের ল্যাবে। বাইকার্বনেট লেভেল যদি লেস দেন 10 মিলিমোল পার লিটার যদি হয়, তাহলে আমরা অবশ্যই তাকে রেনাল রিপ্লেসমেন্ট থাকতে পারি। আর ফ্লুইড ওভারলোড যদি থাকে, ফ্লুইড ওভারলোড কীভাবে আমরা বুঝবো, আমরা যদি পেশেন্ট দেখি যদি পারসিস্টেন্ট ইডিমা যদি ইনস্পেড অফ দি ডায়াবেটিস, অথবা দেখা যায় যে পেশেন্টের যদি পালমোনারি ইডিমা যদি হয়, বাইলেটারাল ভেজাল ক্রিপিটেশন, অথবা যদি সিভিয়ার যদি তার ইয়ে থাকে, ব্রেথলেসনেস যদি থাকে, তাহলে আমরা অবশ্যই তাকে রেনাল রিপ্লেসমেন্ট দেখতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি পেশেন্টের যদি ইউরিমিক পেরিকার্ডাইটিস অথবা এনকেফালাইটিস থাকে, এই দুইটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল প্যারামিটার্স। আমরা যদি কোনো পেশেন্টের যদি ইউরিমিক পেরিকার্ডাইটিস যদি পাই, অথবা যদি এনকেফালোপ্যাথি বলি, উই মাস্ট ডু দ্য রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এখন আসো আমি তোমাদেরকে বলছি যে হেমোডায়ালিসিস তোমরা ছবিটা দেখো। হেমোডায়ালিসিস যে তোমরা এখানে আমাদের এখানের মধ্যে 6 তলায় ডায়ালিসিস ইউনিট আছে, সেখানে আমাদেরকে হেমোডায়ালিসিস করা হয়।
প্রথমে কী হবে, ডায়ালিসিস ইউনিট যেটা আছে এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটা আল্ট্রা ফিল্ট্রেশন হয়। তোমরা ফিজিওলজিতে বা বায়োকেমিস্ট্রিতে পড়েছো আল্ট্রা ফিল্ট্রেশন ডিউ টু দ্য অসমোসিস। এখানে এই কাজটা হচ্ছে, একদিক দিয়ে এদিক দিয়ে পেশেন্টের ব্লাডটা যাচ্ছে, ব্লাডটা এদিক দিকে কতগুলি ডায়ালিসিস ফ্লুইড যাচ্ছে, ফ্লুইডের মাঝখান দিয়ে একটা সেমি পারমেবল মেমব্রেন আছে, মেমব্রেন দিয়ে দেখা যাচ্ছে যে ডায়ালিসিস ফ্লুইড যেটা কিছু অংশ যেটা ফ্লুইড যেটা এটা ব্লাডে যাচ্ছে, আর ব্লাড থেকে ইলেকট্রোলাইট যেটা আছে অথবা ওয়েস্ট প্রোডাক্ট যেটা আছে এটা ডায়ালিসিস ফ্লুইড দিয়ে এটা এক্সক্রিশন হয়ে যাচ্ছে। তাহলে প্রথম হচ্ছে কি, একদিকে ব্লাড সার্কুলেশন যাচ্ছে, মাঝখানে একটা সেমি পারমেবল মেমব্রেন আছে, আর এই পাশে আছে ডায়ালিসিস ফ্লুইড। তখন দেখা যাচ্ছে ইলেকট্রোলাইট ডিউ টু দ্য অসমোটিক প্রেশারের কারণে যেটা ইলেকট্রোলাইট এবং ওয়েস্ট প্রোডাক্ট যেটা এটা ডায়ালিসিস ফ্লুইডে চলে আসে এবং ইট উইল এক্সক্রিটেড in this pathway. নেক্সট হলো হেমোফিল্ট্রেশন। হেমোফিল্ট্রেশনটা হেমোডায়ালিসিসের মতোই, তবে একটু মেকানিজমটা ভিন্ন আছে। এখানে সরাসরি রিপ্লেসমেন্ট ফ্লুইড যেটা আছে এটা ব্লাডের মধ্যে ইনজেক্ট করা হয়, আর এদিক দিয়ে যে পেশেন্টের যে ব্লাড যেটা আছে ব্লাডের মধ্যে রিপ্লেসমেন্ট ফ্লুইডটা আসার পরে ব্লাড থেকে যেটা আলট্রা ফিল্ট্রেট হয়ে ওয়েস্ট প্রোডাক্ট যেটা এটা বের হয়ে যায়, বেরিয়ে দিয়ে আলট্রা এদিক দিয়ে তখন বের হয়ে যাচ্ছে। এখানে ফিল্ট্রেশন মেকানিজমের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ওয়েস্ট প্রোডাক্ট যেটা এটাকে ফিল্ট্রেশন মেকানিজমের মাধ্যমে ওয়েস্ট প্রোডাক্টটা এদিক দিয়ে বের হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় হেমোফিল্ট্রেশন। আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। আমাদের দেশের মধ্যে পেরিটোনিয়াল ডায়ালিসিস লেস এক্সপেন্সিভ, এটার খরচ অত্যন্ত কম। আগে সাধারণত আমরা দেখতাম যে পেরিটোনিয়াল ডায়ালিসিসটা খুব বেশি করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা খুব কম করা হয় বিকজ ইট কজ এ লট অফ হ্যাজার্ড, এবং এখানে অনেক পেশেন্টের অনেক ডিসকমফোর্ট ফিল হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হ্যাজার্ড হচ্ছে ইনফেকশন, সেপ্টিসেমিয়া, পেরিটোনিয়াইটিস। এই সমস্ত জিনিসগুলি ডেভেলপ করার কারণে এটা আজকাল খুব কম করা হয়। তারপর আমাদের এখানে যেটা জানতে হবে, পেরিটোনিয়াল ডায়ালিসিস কী হয়, একটা সাধারণত অ্যাবডোমেনের মধ্যে একটা ক্যাথেটার প্লেস করা হয়। এখানে ক্যাথেটার প্লেস করার পরে তখন এখানের মধ্যে ডায়ালিসিং ফ্লুইড যেটা এখানে ইনজেক্ট করা হয়, এটা সেখানে থাকে 3 to 4 আওয়ার্স। আর পেরিটোনিয়াল মেমব্রেন যেটা এটা একটা সেমি পারমেবল মেমব্রেন হিসেবে কাজ করার পর সেখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট প্রোডাক্টগুলি তখন সেই ফ্লুইডের মধ্যে চলে আসার পরে 3 to 4 আওয়ার্সের পরে এই টিউব দিয়ে আবার সেই ফ্লুইডটাকে টেনে নিয়ে যাওয়া হয়, আর এটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে যে পেরিটোনিয়াল ডায়ালিসিস। নেক্সট আসো কিডনি ট্রান্সপ্লান্টেশন। কিডনি একটা ইম্পর্টেন্ট জিনিস। কিডনি ট্রান্সপ্লান্টেশন করলে পরে সাধারণত পেশেন্টের যেটা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স এটা ইমপ্রুভ হয়, পেশেন্টের এনিমিয়া কারেকশন হয়, পেশেন্টের রেনাল অস্টিওডিস্ট্রফি সেটাও কারেকশন হয়, পেশেন্টের ফ্লুইড এটাও কারেকশন হয়। কিন্তু এটার অসুবিধা যেটা হচ্ছে সেটা হলো যে একটা হলো যেটা সে কস্ট খুব বেশি। নাম্বার 2 হচ্ছে রিজেকশন। অনেক সময় গ্রাফট যেটা হয় গ্রাফট রিজেকশন হয়। এই দুইটাই তার ইম্পর্টেন্ট কী বলবো দুইটা ব্যাড ইফেক্ট। এছাড়া এটার গুড ইফেক্টটাই খুব বেশি আছে। কিডনিটাকে সাধারণত ইলিয়াক রিজনে, রাইট ইলিয়াক রিজনে সাধারণত এটাকে একটা কিডনিকে দেওয়া হয়, ডোনার কিডনি, এবং সেটাকে এর আগে টিস্যু এবং ব্লাড ম্যাচিং করা হয়। ব্লাড ম্যাচিং করার পরে এটা এখানের মধ্যে ট্রান্সফার কিডনিটা এখানে দেওয়া হয়। ডোনার কিডনিটা সেটার আর্টারিটা রাইট ইলিয়াক আর্টারির সাথে দেওয়া হয়, রেনাল আর্টারিটা রাইট আর্টারির সাথে করা হয়, জুড়ে দেওয়া হয়। আর ভেনটা দিতে হয় ইলিয়াক ভেন সাথে দেওয়া হয়। আর এখানে ইউরেটারটা সরাসরি এখানের মধ্যে দেখা যাচ্ছে ইউরিনের ব্লাডের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। এটা হলো দিজ আর দ্য রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। আমরা পরীক্ষার সময় অনেক সময় লং কেসে দেওয়া হয়, এছাড়া রিটেনে অনেক সময় এটা থাকে। আজ এছাড়া ভাইভাতেও তোমাদেরকে কোনিক কিডনি ডিজিজের উপর প্রশ্ন করা হয়। তোমাদের টেক্সট বই আমি আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়ালাম এটা তোমাদের টেক্সট বইতে তোমরা খুব সুন্দর করে পড়বা। যদিও সেখানে এত কিছু কথা নাই, তারপরে তোমাদের বোঝানোর স্বার্থে আমরা তোমাদেরকে অনেক কিছু কথা বলতে হলো। এ কারণে যে আমরা শুধু যে পাশ করার জন্য ডাক্তার হবো তা না, বাস্তব জীবনে আমাদের অনেক কিছু করতে হবে। এই সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসবে, আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। শুধু ডেভিডসন পড়লে পরে ম্যানেজমেন্টটা অত সহজে করা যাবে না। এই জন্য আমি তোমাদেরকে আজকে তোমাদের ডেভিডসনের বাইরে অনেক কথা এখানে বললাম। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এটা বুঝতে পারছো। এবং যেহেতু আজকে আমাদের এটা আমি বললাম যে আমাদের এটা অনলাইন লেকচার,
এখানে আমাদের তোমাদের কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আর প্রশ্ন করার সুযোগটা আর সাইড টু মানে আমরা ফেস টু ফেস এভাবে কাউকে দেখেও কোনো কিছু বুঝতে পারবো না, আর আমরা নিজেরাও তোমাদেরকে কোনো কোশ্চেন করতে পারবো না, এই জন্য আর কি। তো অল দ্য বেস্ট, তোমরা ভালো থাকো। আমি আমার লেকচার আজকের মতো এখানে শেষ।